ফ্লো অফ কস্ট হচ্ছে কস্ট কিভাবে আপনি ক্যালকুলেট করবেন সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। সাপোজ এখানে যেটা চার্টে দেয় সেটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি সাথে কস্ট অফ গুড পারচেজড, মানে হচ্ছে আপনি বিগিনিং ইনভেন্টরির সাথে আপনি পারচেজ করলেন, তারপর আপনি পাবেন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তারপর আপনি সারা বছর যেটা সেল করলেন তার যে কস্ট সেটাকে আপনি বলছেন কস্ট অফ গুডস সোল্ড, এবং রিমেইনিং যেটা থাকবে সেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে। একটা হচ্ছে পারপেচুয়াল, আমরা হচ্ছে ইনভেন্টরি সিস্টেম করছি, ইনভেন্টরি কিভাবে রেকর্ড করব তার দুইটা সিস্টেম, একটা হচ্ছে পারপেচুয়াল আর একটা হচ্ছে পিরিয়ডিক। এখন আমরা প্রথমে পারপেচুয়াল করব। পারপেচুয়াল সিস্টেমে যেটা হয় প্রতিদিনের রেকর্ড প্রতিদিন করা হয়। সাপোজ 1 তারিখে আপনি 10 ইউনিট পারচেজ করলেন, সেটা রেকর্ড হবে। তারপর 2 তারিখে 10 ইউনিট পারচেজ করলেন, সেটা রেকর্ড হবে। 3 তারিখে 5 ইউনিট সেল করলেন, সেটা রেকর্ড হবে। এভাবে প্রতিদিন এটা প্রতিদিন রেকর্ড হতে থাকে, ঠিক আছে, পারপেচুয়াল সিস্টেমে। আর পিরিয়ডিক সিস্টেমে হচ্ছে প্রোডাক্ট পারচেজ করা হচ্ছে, সেল করা হচ্ছে, পারচেজ হচ্ছে, সেল হচ্ছে, পুরো রেকর্ড হবে না। এন্ড অফ দ্য মান্থ অথবা এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড আপনি এটা হচ্ছে রেকর্ড করবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন? ম্যাম আরেকবার একটু। পারপিচুয়ালে হচ্ছে প্রতিদিন আপনি পারচেজ করছেন, সেল করছেন, পারচেজ করছেন, সেল করছেন, এটা আপনি রেকর্ড করেন। কিন্তু পিরিয়ডিকে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়ে যায়, সে অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনি রেকর্ড করেন আপনার ইনভেন্টরি কত আছে সেটা জানার জন্য, ঠিক আছে, বা আপনি হচ্ছে ক্যালকুলেট করেন। জি ম্যাম। আচ্ছা, আপনি পড়েন, পারপেচুয়াল সিস্টেমের 3টা বুলেট পয়েন্ট দেওয়া আছে, একটু পড়েন এটা। ম্যাম এখানে ইনভেন্টরি টার্মটা এখানে কি বুঝেছে ম্যাম? ইনভেন্টরি, ইনভেন্টরি কি আমি আপনার পুরো কথাটা বুঝিনি। ম্যাম এবার শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, ম্যাম বলেন। ম্যাম বলেছি যে এখানে যে বলেছে মেইনটেইন ডিটেলস রেকর্ডস অফ দ্য কস্ট অফ ইচ ইনভেন্টরি পারচেজ এন্ড সেল। হ্যাঁ, ইনভেন্টরি বলতে এখানে কি বুঝেছেন ম্যাম? ইনভেন্টরি মানে হচ্ছে মার্চেন্ডাইজিং কোম্পানি, মানে হচ্ছে যারা প্রোডাক্ট কিনে এনে সেল করে। সাপোজ আপনি এখন রিটেল বিজনেস করেন, আপনি হোলসেলে প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, রিটেলে সেল করেন, ঠিক আছে। সো আপনি হচ্ছে এই যে কিনে নিয়ে আসলেন যে প্রোডাক্ট গুলো, সাপোজ আপনি টি শার্ট কিনে নিয়ে আসেন হোলসেলে, তারপর রিটেলে সেল করেন, এই টি শার্টই হচ্ছে আপনার কাছে ইনভেন্টরি, ঠিক আছে। জি ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম সেকেন্ড পয়েন্টটা বুঝিনি। Record continuously show inventory that should be on hand for every time. আচ্ছা, এখানে রেকর্ড করার প্রসেসটা হচ্ছে যে আপনি পারচেজ করলেন, আপনার সেল করলেন, প্রত্যেকদিনের ব্যালেন্স আপনার রেকর্ড হয়। সাপোজ আপনি 1 তারিখে পারচেজ করলেন 10 ইউনিট, তাহলে আপনার ব্যালেন্স 10 ইউনিট। 2 তারিখে পারচেজ করলেন 20 ইউনিট, সো আপনার ব্যালেন্স 10 আর 10, 20 আর 10, 30 ইউনিট, ঠিক আছে। আপনি আবার 3 তারিখে সেল করলেন 15 ইউনিট, তাহলে আপনার কাছে এখন ব্যালেন্স আছে 15 ইউনিট। তো আপনি হচ্ছে প্রতিদিন যেহেতু রেকর্ড করছেন ইনভেন্টরি পারচেজ এবং সেল, আপনি প্রতিদিনের রেকর্ডের ব্যালেন্সও আপনি প্রতিদিন করছেন। সো যেটা হচ্ছে যে আপনি প্রতিদিনের ব্যালেন্স কত আছে, আপনার কাছে কত আছে রিমেইনিং প্রোডাক্ট, আপনি সেটা প্রতিদিনটা প্রতিদিন জানতে পারছেন, ঠিক আছে। জি ম্যাম।
আপনাদের সবগুলো পড়া হয়েছে? জি ম্যাম। সবার? কারো কোনো কোয়েরিজ আছে এটা নিয়ে? আচ্ছা, তাহলে আমি হচ্ছে এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম, যে প্রতিদিন এটা প্রতিদিন রেকর্ড করছেন এরকম, ঠিক আছে? এরপরে আসেন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এটা দেখেন, পড়েছেন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের পয়েন্ট গুলো? ম্যাম পড়ছি। আচ্ছা, ম্যাম পড়েছি, কিন্তু সেকেন্ড পয়েন্টটা নিয়ে এবারও একটু কনফিউজ। আচ্ছা, টাইমিং। বসুন, বুঝছি, মানে বলছি। Cost of goods sold determined by count at the end of the accounting period. মানে হচ্ছে আপনাকে বললাম যে পিরিয়ডিক সিস্টেমে আপনার ব্যালেন্স কত আছে। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে আপনার কাছে ইনভেন্টরি কি আছে, আপনি কতটুকু সেল করেছেন, আপনি যতটুকু সেল করেছেন তার খরচ কতটুকু, কস্ট কতটুকু, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? তো আলটিমেটলি যেটা, সেটা হচ্ছে আপনার কাছে কত ইউনিট প্রোডাক্ট আছে, আপনি যা কতটুকু সেল করেছেন, যা সেল করেছেন তার কস্ট কি, এইসব ইনফরমেশন আপনি পিরিয়ডিক সিস্টেমে অ্যাকাউন্টিং পিরিয়ডের এন্ডে গিয়ে জানতে পারবেন, ঠিক আছে? পারপেচুয়াল যেরকম হচ্ছে প্রতিদিন জানতে পারছেন, সেটা জানতে পারবেন না। মানে ম্যাম একেবারে লাস্টের দিকে জানতে পারবো, আর পারপেচুয়ালি যেটা ছিল যে প্রতিদিন একটা ওরা হ্যাঁ, মানে অন হ্যান্ড একটা কাউন্ট রাখতো। হ্যাঁ, আর প্রতিদিন এটা হচ্ছে এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড কাউন্ট হ্যাঁ, রাখবে আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন একটা ক্যালকুলেশন দেয়া আছে। এই ক্যালকুলেশনটা হচ্ছে কি ফরম্যাট বলবো এটাকে, ডায়াগ্রাম এখানটায় এক্সপ্লেন করা হয়েছে, বা পিক্টোরিয়াল ফরম্যাট, ঠিক আছে? বিগিনিং ইনভেন্টরি, কস্ট অফ গুড পারচেজ, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল হয়, তারপর সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে এন্ডিং ইনভেন্টরি হয়। এই পিক্টোরিয়াল ফরম্যাটটাকে এখানে ক্যালকুলেশন আকার দেওয়া হয়েছে। বিগিনিং ইনভেন্টরি সাথে পারচেজ অ্যাড করেছে, পারচেজ অ্যাড করার পর গুডস অ্যাভেলেবল ফর সেল হয়েছে, দেন এন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়ার পর কস্ট অফ গুডস সোল্ড হয়েছে, ঠিক আছে? জি ম্যাম। এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে কস্ট অফ গুড সোল্ড ক্যালকুলেশন করার একটা প্রসিডিউর, ঠিক আছে?
এইভাবে আপনার কাছে ইনফরমেশন গুলো থাকবে, তখন আপনি এভাবে ক্যালকুলেট করবেন। ম্যাম যা যা পারচেজ হবে সেটা অ্যাড করব, আর সব সেটা টোটাল থেকে হচ্ছে ইনভেন্টরিটা বাদ মাইনাস দিবে। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে মাইনাস। যেগুলো মানে সেল করা হয়েছে সেটা কস্টটা পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে অ্যাডভান্টেজেস অফ পারপেচুয়াল সিস্টেম। ঠিক আছে, মানে অ্যাডভান্টেজেস অফ পারপেচুয়াল সিস্টেম এখানে আসলে এক্সপ্লেন করা হয়েছে যে আপনি পিরিয়ডিক ইউজ না করে পারপেচুয়াল ইউজ করলে আপনি কি কি বেনিফিট পাবেন, এটাই বেসিক্যালি এটাই এক্সপ্লেন করেছে। দেখেন, প্রথমে আছে ট্রেডিশনাল ইউজ ফর মার্চেন্ডাইজ উইথ হাই ইউনিট ভ্যালুস, মানে যে পারপেচুয়াল ইউজুয়ালি ইউজ করা হয় যখন হচ্ছে অনেক বেশি ইউনিক প্রোডাক্ট থাকে, মানে এইসব যেসব কোম্পানির প্রোডাক্ট অনেক বেশি এবং অ্যাজ ওয়েল প্রোডাক্টের ভ্যালুটাও অনেক বেশি হাই হয়। ঠিক আছে, অনেক হাই মানে হচ্ছে অনেক এক্সপেন্সিভ। প্রথম পয়েন্টে কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এরপর সেকেন্ড পয়েন্টে দেখেন, shows the quantity and cost of the inventory that should be on hand at any time. At any time মানে হচ্ছে যখন আপনার প্রয়োজন তখন। যেহেতু এখানে প্রতিদিন রেকর্ড করা হয় বা প্রত্যেকটা পারচেজের পরে রেকর্ড করা হচ্ছে, ঠিক আছে, মানে পারপেচুয়াল হচ্ছে কন্টিনিউয়াসলি রেকর্ডিং এর মধ্যে থাকে, সো আপনি ইনস্ট্যান্ট জানতে পারছেন যে আপনার কাছে কতটুকু প্রোডাক্ট আছে। অন হ্যান্ড মানে হচ্ছে আপনার কাছে রিমেইনিং কতটুকু প্রোডাক্ট আছে সেটা। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পেরেছি। বাকিরা কি বুঝতে পারছেন? আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন, provides better control over inventories than a periodic system। মানে হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের চাইতে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনেক ভালো হচ্ছে রেকর্ড প্রোভাইড করে, এটাই। ঠিক আছে, ইনভেন্টরি সিস্টেমের উপর রেকর্ড প্রোভাইড, দ্যাটস জি ম্যাম, ওই যে সবসময় রেকর্ড রাখে এই জন্য। কন্টিনিউয়াস রেকর্ড করে সেই জন্য। জি ম্যাম। আর একবার পড়েন অ্যাডভান্টেজ গুলো, তারপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।
ম্যাম পড়েছি। আচ্ছা, আপনারা সবাই কি বুঝতে পারছেন? আপনাদের মধ্যে একজন শুধু রেসপন্স করছেন। বলবো? আচ্ছা, এরপরে স্লাইডে আছে। এরপরে স্লাইডে কি তেমন কিছু না, যখন রেকর্ড করবেন সেটা কিভাবে রেকর্ড করা হবে তার একটা এক্সপ্লেনেশন। পাশে একটা ছোট ভাউচার দেয়া আছে, যে অ্যাকচুয়ালি ভাউচারটা দেখতে কেমন হয় সেটা দেখানোর জন্য, ঠিক আছে? এটা ক্যাশ অথবা ক্রেডিট হতে পারে। পারচেজটা মানে পারপেচুয়াল সিস্টেমে পারচেজ আপনার ক্যাশ অথবা ক্রেডিটে হতে পারে। তারপর হচ্ছে যখন আপনার কাছে প্রোডাক্টটা আসবে তখন আপনি রেকর্ড করবেন, মানে আপনি তখনই পারচেজ হিসেবে রেকর্ড করবেন। যখন প্রোডাক্ট আপনার গোডাউনে আসবে তখন আপনি সেটাকে রেকর্ড করবেন, নট বিফোর দ্যাট। তারপর হচ্ছে পারচেজ ইনভয়েস শুড সাপোর্ট ইচ ক্রেডিট পারচেজ। পারচেজ ইনভয়েস শুড সাপোর্ট মানে হচ্ছে আপনি ইনভেন্টরি বাকিতে পারচেজ করলেন, সেটা অবশ্যই আপনার ভাউচারে বা ইনভয়েসে আপনার হচ্ছে রেকর্ড থাকতে হবে, বা বলে দিবে যেটা সে ক্রেডিটে পারচেজ করলো, ঠিক আছে? মানে আপনি ভাউচারটা দেখে আপনি ডকুমেন্টেশন করতে পারবেন, এমন ভাবে এটাকে রেকর্ড করা হবে। জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে রেকর্ডিং পারচেজ অফ মার্চেন্ডাইজ। এখানে একটা জার্নাল এন্ট্রি দেওয়া আছে যে আপনি যদি মার্চেন্ডাইজ পারচেজ করেন তাহলে সেটা জার্নাল কি হবে? ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, তাই তো? আর পারচেজ করেছেন বাকিতে, কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারবেন। কোয়েশ্চেনটা পড়েছেন? জি ম্যাম, কোশ্চেনটা পড়েছি। আচ্ছা, কোয়েশ্চেনে কি বলছে? বলছে যে একটা অডিও সাপ্লাই বা অডিও কোম্পানি তারা কি করলো, যে সেল করলো অন্য একটা কোম্পানির কাছে কিছু প্রোডাক্ট, মানে ইনভেন্টরি সেল করলো, তাহলে এটা জার্নাল এন্ট্রি কি হবে? ইনভেন্টরি সেল করলো মানে এটা তো হচ্ছে আপনি সক স্টেরিওর বইয়ে করছেন, সক স্টেরিও পারচেজ করেছে, ঠিক আছে? তো সক স্টেরিও পারচেজ করে তাহলে তার ইনভেন্টরি বেড়ে যায়, এই জন্য সে ইনভেন্টরিকে ডেবিট করেছে, অ্যাকাউন্টস পেয়েবল কে ক্রেডিট করেছে, ঠিক আছে? ম্যাম বুঝতে পারিনি লাস্ট লাইন। সক ইনভেন্টরি, সরি, সক স্টেরিও অ্যাকাউন্ট আপনি করছেন, তো সক স্টেরিও কি করলো? সক স্টেরিও পারচেজ করলো পিডব্লিউ অডিও সাপ্লাইয়ের কাছ থেকে, তাই তো? জি যেহেতু ম্যাম। এখন আপনি সক স্টেরিও যেহেতু পারচেজ করলো এবং আপনি সক স্টেরিওর অ্যাকাউন্টস করছেন, সো সক স্টেরিওর ইনভেন্টরিকে আপনি ডেবিট করবেন, যেহেতু সক স্টেরিওর ইনভেন্টরি বেড়ে গেল, ঠিক আছে? জি ম্যাম। আর অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করবেন। এখানে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। এফওবি কি? এফওবি হচ্ছে ফ্রেট অন ক্যারিং বলেন, অথবা মানে আপনি সাপোজ আপনার হচ্ছে একটা গার্মেন্টস আছে বা আপনি টি শার্ট এনে সেল করেন, ঠিক আছে? এখন আপনি আপনার যিনি বায়ার তাকে আপনার 50টা টি শার্ট পাঠাতে হবে। আপনি কি করলেন? 50টা টি শার্ট পাঠিয়ে দিলেন একটা হচ্ছে ভ্যানে করে। এখন এই ডেলিভারি ভ্যানের যে ভাড়াটা, সে ভাড়াটা আপনিও দিতে পারেন, আবার আপনার বায়ারও দিতে পারেন, ঠিক আছে? এখন
এটা আপনি দিলেন নাকি আপনার বায়ার দিল, এটার উপর ডিপেন্ড করে যেটা এফওবি শিপিং পয়েন্ট নাকি এফওবি ডেস্টিনেশন। ঠিক আছে? জি ম্যাম। এখন যদি এমন হয় যে আপনার বায়ার যিনি, মানে আপনি যার কাছে আপনার প্রোডাক্টটা সেল করলেন, ঠিক আছে, সে যদি আপনার প্রোডাক্টের আপনার ডেলিভারি যে চার্জটা সেটা যদি দিয়ে দেয়, মানে ডেলিভারি ভ্যান বা ডেলিভারি এই প্রোডাক্টটা দিয়ে আসার যে চার্জটা সেটা যদি দিয়ে দেয়, তাহলে সেটাকে আপনি বলেন এফওবি শিপিং পয়েন্ট। ঠিক আছে? আর যদি এমন হয় যে আপনি সেলার, আপনি এই ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে এটা হবে এফওবি ডেস্টিনেশন। বুঝতে পেরেছেন? পাশে দেখেন ছোট করে ডেফিনেশন দেওয়া আছে, একটু দেখেন। জি ম্যাম, বুঝতে পারছি। এরপর দেখেন প্রথম ইলাস্ট্রেশনটা দেখেন, সেখানে বলেছে যে ডেলিভারি চার্জটা বা শিপিং চার্জটা এটা দিয়ে দিয়েছে কে? এটা দিয়েছে বায়ার, সে নিজে। এর জন্য এটা জার্নাল এন্ট্রি হয়েছে ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। আর সেকেন্ড যে ইলাস্ট্রেশনটা, সেখানটায় ডেলিভারি চার্জ যেটা সেটা দিয়ে দিয়েছে সেলার, মানে আপনি নিজে। সো এটা জার্নাল এন্ট্রি হচ্ছে ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। দেখেন ইলাস্ট্রেশনটা পড়েন। ম্যাম ইলাস্ট্রেশনটা বোঝাই দেন। প্রথম ইলাস্ট্রেশনটা পড়েন, কেউ একজন রিডিং করেন, জোরে রিডিং করেন। As if upon delivery of the goods on May 6, Sock Stereo pays Public Freight Company $150 for freight charges. The entry on Sock Stereo's books is আচ্ছা, আগে যে আপনারা সক স্টেরিওর কিছু একটা ট্রানজাকশন করলেন, সেটারই হচ্ছে এটা কি বলে এর পরবর্তী সিচুয়েশন। মানে এখানে বলেছে প্রথমে আপনি যে জার্নাল এন্ট্রিটা করেছেন এখানে, যে সক স্টেরিও কিছু ইনভেন্টরি পারচেজ করেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে সক স্টেরিও যে ইনভেন্টরি পারচেজ করেছে তার ডেলিভারি চার্জ যেটা সেটা দিয়ে দিয়েছে হচ্ছে সক স্টেরিও নিজেই। দেখেন এখানে বলতে যে সক স্টেরিও পেস পাবলিক ফ্রেট কোম্পানি। পাবলিক ফ্রেট কোম্পানি মানে হচ্ছে আমরা যেমন ডেলিভারি চার্জ দেই না ডেলিভারি কোম্পানিকে, এখানে সেটাই পাবলিক ফ্রেট কোম্পানিকে বোঝাচ্ছে এই বিষয় টার্মটা দিয়ে। মানে পাবলিক ফ্রেট কোম্পানি মানে হচ্ছে যে ডেলিভারি চার্জ দিয়ে দিল। ঠিক আছে? পাবলিক ফ্রেট কোম্পানিকে $150 দিয়েছে কেন? ফ্রেট চার্জেস, যে আমি আপনাকে বললাম যে ডেলিভারি চার্জ, নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য যে চার্জটা সেটাই হচ্ছে ডেলিভারি চার্জ। মানে সেটাকে এইখানে আপনাকে ফ্রেট চার্জ বলেছে। সো ফ্রেট চার্জটা যখন সক স্টেরিও দিয়ে দিচ্ছে, তার জার্নাল এন্ট্রি কি হচ্ছে? ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? আপনাদের কিন্তু এক্সামে আসতে পারে যে পিরিয়ডিক আর পারপাচুয়ালে ডিফারেন্সিয়েট করেন এক, ঠিক আছে। তারপর আবার এরকম হচ্ছে ছোট ছোট সিচুয়েশন দিয়ে বলছে এটা জার্নাল এন্ট্রি কি হবে, এখানে যেরকম দেওয়া আছে ঠিক এরকমই আসতে পারে। ঠিক আছে? এরকমই দিবে ম্যাম, সেম। আসলে এরকমই আসবে যদি আপনার জার্নাল এন্ট্রি আসে মার্চেন্ডাইজিং থেকে বা ইনভেন্টরি থেকে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখেন এরপরে যে ইলাস্ট্রেশনটা সেখানে কি দেয়া আছে,
PW supply to pay the freight charges মানে হচ্ছে PW এর কাছ থেকে তো প্রোডাক্টটা কিনে নিয়ে আসছে সক স্টেরিও। সো সক স্টেরিও যখন কিনে নিয়ে আসছে তখন PW এটার চার্জটা দিয়ে দিয়েছে, এই যে ফ্রেট চার্জ যেটা সেটা দিয়ে দিয়েছে PW, মানে যে হচ্ছে সেলার। তখন কি রেকর্ড করবেন সেলারের বইতে? সেলারের বইতে রেকর্ড করা হবে ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? জি ম্যাম। পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্সেস। পারচেজ রিটার্ন হচ্ছে আপনি সাপোজ কিনে নিয়ে আসছেন 10টা প্রোডাক্ট, এর মধ্যে থেকে 10টা প্রোডাক্ট ভালো না, 10টা প্রোডাক্ট 2টা প্রোডাক্ট ভালো না, আপনি 2টা প্রোডাক্ট ফেরত দিয়ে দিলেন, এটা হচ্ছে পারচেজ রিটার্ন, ঠিক আছে? আর পারচেজ অ্যালাউন্স মানে হচ্ছে আপনি 10টা প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন 10টা প্রোডাক্ট 100 টাকা দিয়ে। এখন যিনি সেলার সে বলছে যে তাহলে আপনি যে 10টা প্রোডাক্ট নিয়েছেন আপনার কিছু টাকা ডিসকাউন্ট করলাম, 10টা প্রোডাক্ট 100 টাকা, তো আপনি 20 টাকা কম দেন 80 টাকা। তো এই যে 20 টাকা ডিডাক্ট করলো এটা হচ্ছে পারচেজ অ্যালাউন্স। বুঝতে পেরেছেন? জি ম্যাম, অ্যালাউন্সটা বুঝতে পারছি। এরপরে ইলাস্ট্রেশনটা দেখেন, সক স্টেরিও রিটার্ন করে দিয়েছে 300 টাকার প্রোডাক্ট। যখন রিটার্ন করে দিল তাহলে কি হলো? ইনভেন্টরি কমে গেল। ইনভেন্টরি কমে গেলে কি হবে? ইনভেন্টরি ক্রেডিট আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। বুঝতে পেরেছেন? এটা নরমাল জার্নাল এন্ট্রি। এটা ম্যাম ইনভেন্টরি কমে গেলে ক্রেডিট হবে? অ্যাসেট কমে গেল। ইনভেন্টরিতে অ্যাসেট, ইনভেন্টরি কমে গেলে ক্রেডিট হবে না? পারচেজ ডিসকাউন্ট যেটা আমি এক্সপ্লেন করেছিলাম সেটা। পারচেজ ডিসকাউন্টে কি বলছে যে বায়ার ক্লেম করলো যে আপনি আমাকে ডিসকাউন্ট দেন, তখন হচ্ছে সেলার সেটা ডিসকাউন্ট দিল, ঠিক আছে? আচ্ছা, এখন পারচেজ ডিসকাউন্টের কিছু অ্যাডভান্টেজ লিখেছে যে পারচেজার সেভস মানি, যে কিনে সে তার টাকা বেঁচে যায়, কারণ যেহেতু হচ্ছে 100 টাকা প্রোডাক্ট কিনে সে 80 টাকা দিচ্ছে, 20 টাকা সেভ হচ্ছে, ঠিক আছে? এবং সেলার শর্টেন্স দ্য অপারেটিং সাইকেল বাই কনভার্টিং দ্য অ্যাকাউন্টস রিসিভেবল ইনটু ক্যাশ আর্লিয়ার। এবং সেলারের কি লাভ হয়? সেলার তখন, ঠিক আছে আপনি যেহেতু কম টাকা দিতে যাচ্ছেন তাহলে আপনার জন্য একটা কন্ডিশন আছে, আপনি এতদিনের মধ্যে যদি আপনি দেন তাহলে আপনি কম টাকায় জমা দিতে পারবেন, টাকা ফেরত দিতে পারবেন, কম টাকা দিতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে টার্ম দেয়া আছে 2/10 n/30, ঠিক আছে? এখানে টার্ম দেয়া আছে, দেখেন এই টার্মটা এখানে সব এক্সপ্লেইন করা আছে। 2/10 n/30 মানে কি? আপনি 2% ডিসকাউন্ট পাবেন
যদি 10 দিনের মধ্যে আপনি পে করেন। সাপোজ আপনাকে বলা হলো যে আপনি 80 টাকা দিতে, মানে 20 টাকা 100 টাকা পারচেজ করলেন, তার মধ্যে আপনাকে 80 টাকা দিতে বলবেন, ঠিক আছে আপনি 80 টাকা দেন, কিন্তু আপনাকে 80 টাকা দিতে হবে 2 দিন 10 দিনের মধ্যে, ঠিক আছে। ঠিক এরকম এখানে 2 এর জায়গায় আপনার 4 থাকতে পারে, ঠিক আছে। তখন হচ্ছে আপনি 4% আপনি ডিসকাউন্ট পাবেন যদি আপনি 10 দিনের মধ্যে দেন। আর যদি না দেন তাহলে আপনার কি হবে, পুরো অ্যামাউন্টটাই দিতে হবে 30 দিনের মধ্যে, ঠিক আছে। 30 দিনের পরে আপনাকে ফাইন দিতে হবে, পেনাল্টি, ঠিক আছে। এখানে তো তিনটা একই জিনিস বোঝাচ্ছে, শুধু টার্মটা লেখার স্টাইলটা আলাদা। তিনটাই ডিসকাউন্টেড টার্ম, ঠিক আছে। এটা প্রথমটা হচ্ছে এক রকমের, দ্বিতীয়টা আরেক রকমের। দ্বিতীয়টাতে কি বলছে দেখেন, 1/10 EOM, 1% ডিসকাউন্ট পাবেন যদি প্রথম 10 দিনের মধ্যে দেন, মানে প্রথম 10 দিন কবেকার, প্রথম 10 দিন এই মাসে না, পরবর্তী মাসে, যে মাসে আপনি পারচেজ করলেন তার পরবর্তী মাসের প্রথম 10 দিনের মধ্যে যদি আপনি দেন তাহলে আপনি 1% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। এবং লাস্ট ওয়ান হচ্ছে N/10 EOM। এখানে কি বলছে, নেট অ্যামাউন্ট ডিউ উইদিন দ্য ফার্স্ট 10 days অফ দ্য নেক্সট মান্থ। মানে হচ্ছে আপনাকে পুরো টাকাই দিতে হবে কবের মধ্যে, নেক্সট মাসের প্রথম 10 দিনের মধ্যে। এখানে কোনো ডিসকাউন্ট নাই, ঠিক আছে। প্রথম দুইটা ডিসকাউন্ট, দ্বিতীয় কোনো ডিসকাউন্ট নাই। তাহলে ম্যাম এটা ডিসকাউন্টের মধ্যে আসলো কিভাবে? কারণ এটা তো কিন্তু এই যে আপনাকে তো সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে না, আপনি 1 মাস পরে দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটাই হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি যে আপনি ক্রেডিটে পারচেজ করতে পারছেন। আপনি পারচেজ করে সেটা সেল করে ক্যাশ ম্যানেজ করে আপনি তাকে হচ্ছে টাকাটা পে করবেন। বুঝতে পেরেছি। এগুলো কিন্তু আসতে পারে, এক্সপ্লেইন টার্ম এক্সপ্লেইন করেন বা হোয়াট ডাজ দিস মিন, ঠিক আছে। ম্যাম এখানে 1% ডিসকাউন্ট ফার্স্ট 10 days, মানে পরের দুইটা কি বললো আসলে? প্রথম 10 দিন পরবর্তী মাসের। আপনি এই মাসে সাপোজ মার্চ মাসে পারচেজ করেছেন, কিন্তু মার্চ মাসে আপনি কোনো টাকা দিচ্ছেন না, আপনি এপ্রিল মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাকে টাকাটা দিতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে তো আবার সেম জিনিসই আবার নেট ও পে করতে হবে, এটাও বলে রাখছে এখানে আবার। ওখানে সেকেন্ড যেটা, সেটাই তো আপনি, থার্ড যেটা N/10 EOM, এখানে আপনি কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না, শুধুমাত্র 1 মাস পরে দেওয়ার সুযোগ পাচ্ছেন। আর 1/10 EOM এ হচ্ছে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, সাথে 1 মাস পরে দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ম্যাম এই ক্ষেত্রে কি লায়াবিলিটি ইনক্রিজ হবে? হ্যাঁ, লায়াবিলিটি তো অবশ্যই ইনক্রিজ হবে। আপনি টাকা দেননি, আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হলো, সরি অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হলো, সো লায়াবিলিটি ইনক্রিজ করবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে একটা ইলাস্ট্রেশন দেয়া আছে, এই কোয়েশ্চেনটা পড়েন।
এখানে যেটা হয়েছে যে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পেয়েছে, তো ডিসকাউন্ট পাওয়ার পর ৩৮০০ টাকার প্রোডাক্টের প্রাইস হয়ে গেছে ৩৫০০ টাকা। তো আপনাকে দিতে হবে কত? ৩৫০০ টাকা। আপনি টাকা দিয়ে দিয়েছেন, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল কমে গিয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি কমে গেলে ডেবিট হয়। আচ্ছা, সো আপনি অ্যাকাউন্টস পেয়েবল কে ডেবিট করছেন। আর আপনি ক্যাশ দিয়েছেন কত টাকা? দেখেন এখানে, ৩৫০০। না, আপনি ক্যাশ ৩৫০০ টাকা দেননি। তাহলে কি এখানে আপনি 2% ধরে নিয়েছে। এখানে যেহেতু মে 14 তারিখ, দেখেন শেষে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি সক স্টেরিও মেক্স অন 14 মে টু রেকর্ড দ্য পেমেন্ট। এবং এখানে ধরে নিয়েছে যে আপনি ডিসকাউন্ট পেয়েছেন 2%, ঠিক আছে। যদি এখানে ভাবে মেনশন করা নেই, এক্সামে যদি আসে মেনশন করে দেওয়া হবে 2% ইন্টারেস্ট, সরি 2% ডিসকাউন্ট, ঠিক আছে। সো আপনার এখানে ক্যাশ ক্রেডিট, ক্যাশে দিয়েছেন আপনি ৩৪৩০ টাকা, আর ইনভেন্টরি ৭০ টাকা, মানে হচ্ছে আপনি ৭০ টাকা ইনভেন্টরি আপনি কম কম দেখাচ্ছেন। আপনি যে ডিসকাউন্ট পেয়েছেন সেটাকে আপনি ক্রেডিট করে কম দেখাচ্ছেন, ঠিক আছে। এইটাই। ম্যাম আসলে এটা এখনো ক্লিয়ার হলো না। এখানে তো মানে 3800 টা তো 3500 এ পেয়েছে, তারপর এই ইনভেন্টরি 70 টা অ্যাড হলো কেন, এটা আসলে বুঝলাম না। ইনভেন্টরি 70, দেখেন নিচে দেওয়া আছে ডিসকাউন্ট 3500 এ 2% হচ্ছে 70। ম্যাম এটা বুঝতে পেরেছি, তাহলে এখানে গ্রস ইনভয়েস প্রাইস অফ এই লাইনটা বুঝিনি তাহলে। আপনার ওইখানে ইনভয়েসে লেখা আছে ৩৮০০ টাকা, কিন্তু আপনাকে অ্যালাউন্স বা পারচেজ রিটার্ন এসব কারণে আপনি আরো ৩০০ টাকা কম দিয়েছেন। এই আচ্ছা, জন্য তার মধ্যে আবার 2% ডিসকাউন্ট পেয়েছি। হ্যাঁ, আচ্ছা এবার বুঝতে পেরেছি। কারণ দেখেন আপনার এখানে বলে দিয়েছে যে মে 14 তারিখে লাস্ট ডেট অফ দ্য ডিসকাউন্ট পিরিয়ড। মানে আপনি যদি ডিসকাউন্ট পেতে চান তাহলে মে মাসের 14 তারিখেই আপনাকে টাকাটা পে করতে হবে, মে মাসের 14 তারিখের মধ্যে। এবং মে মাসের 14 তারিখেই হচ্ছে আপনি পে করেছেন, সো আপনি ডিসকাউন্টটা পাচ্ছেন। হুম। এবং যেহেতু এখানে কোনো পার্সেন্টেজ দেয়া নেই, এই জন্য হচ্ছে অ্যাজিউম করে নেওয়া হয়েছে 2%, ইউজুয়ালি 2% অ্যাজিউম করে নেওয়া হয়, ঠিক আছে। এটাই। আর আপনাকে ইউজুয়ালি বলে দেওয়া হবে যে এত পার্সেন্ট। এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন দেয়া আছে, হ্যাঁ। আমি আপনাদেরকে কিছু ইলাস্ট্রেশন এক্সপ্লেন করে দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন। প্রথমটা ছিল হচ্ছে সে ডিসকাউন্ট অ্যাভেল করেছে 14 তারিখের মধ্যে দিয়ে। আর এখানে যদি সে ডিসকাউন্ট দিতে না পেত, মানে সে যদি মার্চে 14 তারিখে টাকা দিতে না পারতো, তাহলে তার জার্নাল এন্ট্রি কি হতো? তাহলে অ্যাকাউন্টস পুরোটাই ক্যাশ পেয়েবল দিয়ে ডেবিট, দিতে হতো। হ্যাঁ ক্যাশ ক্রেডিট, পুরোটাই ক্যাশ, চাইতো ইনভেন্টরিতে কিছু রেকর্ড হতো না। এই এখানটাই দেখেন। আচ্ছা, এটা প্রয়োজন নেই, পারচেজ ডিসকাউন্ট নেওয়ার প্রয়োজন নেই। এখানে আসলে একটা ডিসিশন মেকের জন্য বলেছে যে আপনার কি ডিসকাউন্ট নেওয়া উচিত নাকি উচিত না, ঠিক আছে। আপনি যদি ৩৫০০ টাকা, মানে এখানে আপনার হাইপোথেটিক্যালি ইনফরমেশন নিয়েছে, ৩৫০০ টাকা আপনি 2% ডিসকাউন্ট পাচ্ছেন, তাহলে আপনার ৭০ টাকা আপনার সেভ হচ্ছে। কিন্তু ৩৫০০ টাকা যদি আপনি আরো 20 দিন পরে দিতেন এবং 10% আপনি ইন্টারেস্ট রেট পেতেন সেখান থেকে, তাহলে আপনার 19 টাকা আপনার সেখান থেকে আসতো। তাহলে আপনি যদি ডিসকাউন্ট নেন আপনার কাছে 50 টাকা সেভ হচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে ডিসিশন মেকিং, যে আপনি ডিসকাউন্টটা নিবেন নাকি নিবেন না, এটা ডিসিশন নেওয়ার জন্যই হচ্ছে এরকম একটা ছোট ইকুয়েশন বা ক্যালকুলেশন করা হয়, নট নেসেসারি ফর ইউ। কোয়েশ্চেন আছে, অ্যান্সার আছে, দেখেন, ডু ইট।
দেখলাম ম্যাম, কি বুঝলেন, এক্সপ্লেইন করেন। এখানে কোনো ডিসকাউন্ট নাই। হ্যাঁ, ডিসকাউন্টে জাস্ট পারচেজ করেছে। এটাই আর কি, ক্যাশে দিয়ে দিতে হবে। তো পারচেজ করেছে। হ্যাঁ, এবং পারচেজ করেছে কিসে, রিসিভেবলে, মানে সরি বাকিতে, ক্রেডিটে, তাই না? জি ম্যাম। ম্যাম ক্রেডিটে বাই করেছে, এটা কোথায় দেখাচ্ছে ম্যাম? এটা তো আচ্ছা, এখানে কোথাও বলা হয়নি। অন অ্যাকাউন্ট এই যে বাইস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে ক্রেডিটে। এখানে আবার বললো যে সে হচ্ছে আবার ডিফেক্টিভ গুডস আবার রিটার্ন করে দিছে, ওটা আবার 200। হ্যাঁ, যেটা ডিফেক্টিভ গুড সেটাই তো চলে যাবে। 200 টাকা ডিফেক্টিভ গুড ছিল, সেটা আপনি পরবর্তীতে কমিয়ে দিলেন। প্রথমে আপনি তো আর ইনভেন্টরি পারচেজ করে নিয়ে এসেছেন ক্রেডিট, এই জন্য ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হল। এরপর যখন আপনি যেটা ডিফেক্টিভ গুডস ফেরত দিয়ে দিলেন, তাহলে আপনার ইনভেন্টরি কমে গেল, আপনি ইনভেন্টরি ক্রেডিট করলেন, সাথে সাথে আপনার লায়াবিলিটিও কমে গেল, সেজন্য আপনি অ্যাকাউন্টস পেয়েবল কে ডেবিট করলেন। এটাই। ঠিক আছে। ম্যাম এখানে কস্ট অফ ডায়াস কোম্পানি, এখানে আবার $800 দেয়া আছে, যে ওইটা প্রাইস আর একটা হলো কোস্ট। আমি বলি 1500 টাকা হচ্ছে সেটা সেল করলে সেই টাকাটা পেত, আর এই 1500 টাকার গুডস সে কিনে নিয়ে এসছে কত দিয়ে, 800 টাকা দিয়ে। $800, জি। ঠিক আছে। এখানে যে রেকর্ড সেলস আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি, এতক্ষণ তো আপনারা হচ্ছে পারচেজ করলে কিভাবে রেকর্ড করবেন সেগুলো এক্সপ্লেন করা হচ্ছিল। এখন যদি সেল করেন কিভাবে রেকর্ড করবেন, পারচেজ করলে মানে কি, আপনি বায়ার, আপনি আপনার বইয়ে কিভাবে রেকর্ড করবেন সেগুলোতে। আর এখানে হচ্ছে আপনি সেলার, আপনি আপনার বইয়ে কিভাবে রেকর্ড করবেন সেগুলো আপনারা এখন দেখবেন। ঠিক আছে, দুটো পারসেপশন বুঝেছেন? ম্যাম বুঝেছি, কিন্তু আসলে ওই যে জার্নাল এন্ট্রি গুলো একটু। সেটা আমিও বুঝতে পারছি, জার্নাল এন্ট্রি নিয়ে আপনাদের সমস্যা। আপনাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোনো প্র্যাকটিস ম্যাথ আমি দিয়ে দিব, আপনাদের আপাতত করার প্রয়োজন নেই, আপনাদের কারো করতে ইচ্ছা হয় করবেন। কিন্তু আমি যে স্লাইড গুলো দিচ্ছি মার্চেন্ডাইজিং এর, স্লাইড গুলো ভালো করে দেখবেন। ঠিক আছে। জি ম্যাম। ম্যাম এই এই জার্নাল এন্ট্রি থেকে মিড টার্মে কেমন আসা আসলে ছোট ছোট 2-3টা জার্নাল এন্ট্রি আসতে পারে, ঠিক আছে, বা 4টা জার্নাল এন্ট্রি আসবে। এরকম ভেঙে ভেঙে বলে দেওয়া হবে যে কেনা হলো এটা জার্নাল এন্ট্রি কি হবে, তারপর ফেরত চলে গেল, রিটার্ন, ডিসকাউন্ট, অ্যালাউন্স, এসব। ঠিক আছে। জি ম্যাম। আর আপনাদেরকে বলছি, আপনারা যখন থিওরি লিখবেন অনেক হাবিজাবি লিখবেন না, জিস্ট কথা লিখবেন, একটা কি 2টা লাইন। অ্যাকাউন্টিং হচ্ছে কাইন্ড অফ, আপনারা যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইউ নো বেটার, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের কোর্সগুলোতে কিন্তু এরকম স্টোরি লেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, জিস্ট কথা লিখবেন, লিখেন আপনারা। অ্যাকাউন্টিং ইজ লাইক দ্যাট। আপনাকে একটা সাপোজ ইভেন যদি আপনাকে ডেফিনেশনও চায়, আপনি ডেফিনেশন একটা লাইন লিখেন, একটা এক্সাম্পল দেন, দ্যাটস ইনাফ। আপনার এটা নিয়ে হাফ পেজ স্টোরি লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। জি ম্যাম, তাহলে আমাদের জন্য ভালো আর কি, নাম্বারিংটা ঠিক মতো পাই। নাম্বারিং ঠিক মতন পাওয়া না পাওয়া না, আসলে বিষয় হয় কি যে আপনি যদি বেশি লিখেন, হাবিজাবি লিখেন, আপনি যা পাবেন। আবার আপনি যদি ঠিক লিখে এক লাইন লিখেন, আপনি সেম মার্কস পাবেন। আবার আপনি বেশি লিখলেন, প্রচুর 2 পাতা কিছুই হয়নি, আপনি 0 পাবেন। ঠিক আছে। সো অ্যাকাউন্টিং হচ্ছে একদম কনক্রিট মার্কিং, আপনার এখানে মার্কস কাটার কোনো সুযোগ নেই। ইভেন আপনি থিওরিও যদি লিখেন, আপনার যদি লজিক ঠিক হয়, জাস্টিফিকেশন ঠিক হয়, থিওরিতেও মার্কস কাটার কোনো সুযোগ নেই। ঠিক আছে। দেখা যায় যে একটা থিওরি দেওয়া হলো, থিওরি অ্যাজ আ টিচার অথবা আমি বা যিনি কোয়েশ্চেন সেট করেন উনি তো জানেন যে এই থিওরিটা লিখতে কতটুকু সময় লাগতে পারে, বা এটা হচ্ছে কতটুকু টাইম লাগবে এই কোয়েশ্চেনটা লিখতে। সো সেইটার উপর বেস করেই হচ্ছে
টাইম সেট করা হয়, তাই না? এমন তো হয় না যে এক গাদা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হলো, টাইম দেওয়া হলো 1 ঘন্টা, আপনি 1 ঘন্টার মধ্যে যে কোয়েশ্চেন করা হয় সেটা 2 ঘন্টার কোয়েশ্চেন, আপনাকে বলা হলো 1 ঘন্টায় করেন, এটা তো হয় না। তো এটা সেট করে আসলে একটা কম্বিনেশন করে একটা কোয়েশ্চেন প্রিপেয়ার করা হয়। আপনাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা থিওরি গুলো এত হাবিজাবি লিখেন, 1 পেজের কোয়েশ্চেন আপনারা 3 পেজ বানিয়ে ফেলেন। 3 পেজ লিখতেও তো সময় লাগছে, 1 পেজ লিখতে যা সময় লাগে 3 পেজ লিখতে তো 3 গুণ সময় লাগে। তো আলটিমেটলি যেটা হয় দিন শেষে কিছুই হয় না, আপনারা পরীক্ষা শেষ করতে পারেন না, ওই 1 পেজ জায়গায় 3 পেজ লিখেছেন, সেখানে অনেক ভুল চলে আসে, লজিক্যাল কথাবার্তা আসে না, সেখানেও আপনি মার্কস পান না। সেই ফাইনালে যেটা বলেন যে লেখা অনেক ছিল, এক্সাম শেষ করতে পারেনি। লেখা আসলে অনেক থাকে না, লেখা অনেক লিমিটেডই থাকে, যেটুকু আপনার এক্সামে আসলে লিখে শেষ করা যায়। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে আবার বললাম যে আপনারা থিওরি লেখার সময় কনসেন্ট্রেট করবেন এই দিকে যে আপনি জিস্ট লিখছেন, অ্যাকিউরেট লিখছেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, যদি যিনি সেল করছেন উনি যদি রেকর্ড করেন তাহলে কি হবে? ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। তো সেল করে দেওয়ার জার্নাল কি? ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর কস্টের রেকর্ড হবে কি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। কারণ ইনভেন্টরি চলে যাচ্ছে, তার এগেইনস্টে যে কস্ট আসছে সেটা কস্ট অফ গুডস সোল্ড। দেখেন এখানে আগের ইলাস্ট্রেশনটা, এখানে হচ্ছে পিডব্লিউ জার্নাল এন্ট্রি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই জার্নাল এন্ট্রিটা দেখেন। দেখেছেন? এখানে সেলস রিটার্ন এবং অ্যালাউন্স এর কিছু জার্নাল দেয়া আছে। এটা প্রয়োজন নেই। ডিসকাউন্টের জার্নাল, কি হয় ডিসকাউন্ট পেলে কি হবে? ক্যাশ টাকা আসছে, সেলস ডিসকাউন্ট কে ডেবিট করছে, ক্যাশ কে ডেবিট করছে, রিসিভেবল কমে যাচ্ছে, এই যে রিসিভেবল কে ক্রেডিট করা হচ্ছে। ঠিক আছে, আমি আপনাদেরকে ফুল স্লাইড আজকে দিয়ে দিব, আপনারা বাসায় দেখবেন, যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা জানাবেন। নেক্সট ক্লাসই হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস, তো সেদিন আপনাদের যত রকমের প্রবলেম আছে সব প্রবলেম সলভ করা হবে। ঠিক আছে? জি ম্যাম।